বাসরঘরে ৭ দিনের যমজ মেয়েবাবুর মুখে আমার ২ হাত দিয়ে দুটো ফিতা ধরে আছি। বাসরঘর শুধু নামে, কারণ কোনো ফুল নেই, আমার সাজ নেই বললেই চলে। জামদানি লাল শাড়ি আর চুড়ি, এটাই অনেক সাজ এই বাসরঘরে। কী অদ্ভুত নিয়তি, কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না। এখন পর্যন্ত আমার স্বামীর মুখ দেখিনি, তবে হ্যাঁ, আমাকে কেউ জোর করেনি এই বিয়েটা করার জন্য। নিজে ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি। একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে, তাই আমি আজ এতগুলো কিউটের বক্স বেবি পেয়েছি। আমাকে এখন পর্যন্ত আমার মা ভাত খাইয়ে দিছে, আর আমি কিনা দুটো বাচ্চা সামলাবো, ভাবতে হাসি পাচ্ছে। আবার মন খারাপও হচ্ছে, কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি। জানি না কতটা সফল হতে পারবো। ইভা, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমি ওদের নিয়ে যাই। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছলছল পানি মুছে বললাম, না আন্টি, ওরা আমার কাছে থাকবে, আমার কোনো অসুবিধে হবে না। কালকে থেকে না হয় তোমার কাছে থাকবে, আর তুমি আমাকে আন্টি বলবে না, মা বলবে। আচ্ছা, কিন্তু ওরা আমার কাছে থাকবে। খুব জেদি মেয়ে তো, আমার ছেলেটাকেও তোমার জেদ দিয়ে নিজের করে নিও। তোমার খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও। আপনি খেয়েছেন? না, এখন খাবো। আর হ্যাঁ, যত রাত হোক ওদের সামলাতে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না। আচ্ছা। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিকমতো শুইয়ে দিই, তখন আমার স্বামী রুমে ঢুকে ধুম করে দরজা লাগিয়ে দেয়। আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম, বাচ্চারা ঘুমোচ্ছে, তাই আস্তে শব্দ করবেন। তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে, কি করব না করব। ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো। এই শোনো, আমার থেকে স্বামী অধিকার আশা করো না। ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার ভালোবাসার মানুষের জায়গায় তোমাকে দিতে পারবো না। কোনো দিন ভালোবাসা পাবার আশা করো না। ব্যাস, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। তুমি তো বড্ড বাচাল। আপনি যা বলতে চেয়েছেন তা আমি বলে দিলাম, যাতে আপনার কষ্ট কম হয়। ধ্যাত, সামনে থেকে সরো, আমি ঘুমোবো। বিছানায় আপনার জায়গা হবে না, নিচে ঘুমান। আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না। আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়েছে, আমি খাটের এক কোণে বসে আছি। চোখ গেল শাশুড়ি মা খাবার রেখে গিয়েছে। আমার ক্ষুধা লেগেছে, কিন্তু উনি বোধহয় খায়নি। খাবারের প্লেট নিয়ে ওনার সামনে বসে আঙ্গুল দিয়ে হাতে খোঁচা দিয়ে বললাম, এই যে শোনেন, একটু উঠে বসেন। মহা জ্বালা তো। কিছু খেয়েছেন? না, খাবো না। খাবো না বললেই তো হবে না, খেয়ে নেন। বলছি তো খাবো না। আর কিছু বলার আগে আমি ওনার মুখে ভাতের লোকমা দিলাম। আর একটাও কথা বলবেন না, চুপচাপ খেয়ে নেন। বাধ্য ছেলের মতো উনি খেয়ে নিল। পেটে ক্ষুধা, তাই রাগটা কাজে লাগাতে পারিনি। আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। উনি একটু রাগী প্রকৃতির মানুষ, কিন্তু বেশ ভালো, সেটা বুঝেছি। বউকে অনেক ভালোবাসতো, নয়তো নতুন সদ্য বিয়ে করা বউয়ের দিকে ঠিকমতো তাকালেনও না। প্রথম ভালোবাসা ভোলা যায় না ঠিক, কিন্তু নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায়। আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা। সে একদিন বলেছিল, আমি তার প্রথম ও শেষ ভালোবাসা, কিন্তু আজ তার বুকে অন্য কেউ। আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস, আর বাচ্চারা আমার নতুন জগৎ। ঘুমে চোখটা লেগে আসছে, তখন কান্নার শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল, সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি, আর এক নিমিষে কান্না বন্ধ হলো। ওদের খাইয়ে আমি ঘুমালাম। সকালে আমি উঠে উনাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আস্তে করে ধাক্কা দিলাম, সাথে সাথে উনি আমার হাত ধরে বলছে, সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠে না আমার ঘুম ভাঙে না। ছাড়ুন, আমি ভুল করছেন। না, তুমি আমার কাছে শুয়ে থাকবে। পাশে একটা পানির গ্লাস রাখা ছিল, গ্লাসের মধ্যে আঙ্গুল ডুবিয়ে ওনার মুখে পানি ছিটিয়ে দিলাম। উনি লাফিয়ে উঠে বসে আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে গেল। ভেবেছিলাম বকাবকি করবে, কিন্তু না, চুপচাপ চলে গেল। পুরনো অভ্যাস ছিল, তা মনে গেঁথে রয়েছে। এবার ড্রয়িং রুমে এসে দেখো তোমার বোন এসেছে। শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম, এ তো আমার প্রাক্তনের বউ।
আপু, তুই শেষ পর্যন্ত 2 সন্তানের বাবা, তাকে বিয়ে করলি? দেশে কি ছেলের অভাব ছিল নাকি? আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি। আর 2 সন্তান আছে, তাতে কি হয়েছে? কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে। সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো। সৎ মা কখনো আপন হয় না। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার সম্পর্ক ভেঙে গেছে, তোকে কিছু করতে পারিনি। তবে এখন আমার সংসারে এসেও কেউ কুটকাচালি করলে সহ্য করব না। আপু, তুই আমাকে অপমান করছিস, কিন্তু তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি, আমার সন্তানদের অপমান করবি, তা হবে না। তুই অনেক পাল্টে গেছিস। ভেবেছিলাম তোর বাড়িতে 2 দিন থাকবো, কিন্তু তা হবে না। আমার বাড়িতে কেন থাকবি? তোর শ্বশুর বাড়ি চলে যা। তারা আমাদের এখনও মেনে নেয়নি। 15 দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি। তুই আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে। প্লিজ আপু, এতটুকু কর। তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস? আপু, তুই আমাদের একমাত্র ভরসা। তোর কথা সবাই শোনে, তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নেবে। আপু, আমাকে ফিরিয়ে দিস না। আর কিছু বলার আগে আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য পিঠার নিয়ে এসে বলল, বৌমা, ওদেরকে আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তুমি গিয়ে টেবিলে নাস্তা বেড়ে রাখো। কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে, তাই যদি আমার সাথে একটু কাজ করে দিতে। আচ্ছা মা, আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা আছে। কী করে যে বলবো বুঝতে পারছি না। জানি গো মা, মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে, তাই তো? সমস্যা নেই, ওরা কয়েকদিন থাকুক। মীরা আমার শাশুড়ি মাকে বলল, আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্বামী কোথায়? আপনারা থাকতে দেবেন কি না? তাই ও বাইরে আছে। যাও, গিয়ে ডেকে নিয়ে আসো। আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন খালাতো বোন মীরা। বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মীরা তো নীলকে, আমার প্রাক্তন, ভালোবাসে। তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে। নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দিই, যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না। আর কোনো দিন যেন ওর মুখ দেখতে না হয়, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই, কিন্তু আজ ওকে আবার দেখতে হবে, তাও বউয়ের সাথে। জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো। টেবিলে খাবার বেড়ে মাকে ডেকে আনতে যাব, তখন আবির, আমার স্বামীর নাম, এসে আমাকে বলল, বাসায় ফিরতে রাত হবে, মাকে বলে দিও। আগে খেয়ে নেন, তারপর যেখানে খুশি সেখানে যান। বাইরে খেয়ে নেব। চুপচাপ খেতে বসুন, নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দেব। এই মেয়ে, আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না। আমার নাম আছে ইভা। এই মেয়ে বলবেন না। আর হ্যাঁ, অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। তোমার সাথে কথা বলা, ধরো, খেতে দাও। আবির নাস্তা খাওয়ার জন্য বসে। মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল, মীরা এখনও আসেনি কেন? আবার চলে গেল নাকি? মা, আমি দেখে আসি, আপনি বসুন। বাসার মেইন দরজার কাছে যেতেছি না, চোখে চোখ আটকে গেল। 1 মাস পরে নীলকে দেখলাম। আমার বুকের ভিতরটা কষ্টের দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না, তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্যে বললাম, তোরা ভিতরে আয়। এই ইভা, তুমি সত্যি বিয়ে করেছো? আমি ভাবতেই পারছি না নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে, বুঝতে পারিনি। মীরা আমার আর নীলের সম্পর্ক কিছু জানে না, আর আমিও চাই না ও জানো। আমি কি বলবো তা বুঝে ওঠার আগেই মীরা বলল, তোরা দুজন দুজনকে আগে থেকে চিনতিস? কলেজে কয়েকবার দেখা হয়েছে, সেই থেকে পরিচয়। নীল, তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে। নীল চুপ করে দাঁড়িয়ে আছে, তাই আমি উত্তর দিলাম, আরে ও হয়তো ভুলে গেছে, তাই বলেনি। এখন আর কথা না বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আবির খেয়ে দিয়ে বাইরে চলে গেল। নীল আর মীরাকে আমার শাশুড়ি মা খেতে দিল। আমি ইচ্ছে করে নীলের সামনে যেতে চাই না। ওকে যত দেখব তত কষ্ট বাড়বে। ওদের এখানে থাকা চলবে না।
নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো। বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে। রুম থেকে বের হতে হয়নি, সব কাজ শাশুড়ি মা করেছে। উনি খুব ভালো, সেটা বিয়ের আগে থেকে জানি, কারণ আমার ফুপির ননদ হলো আমার শাশুড়ি মা। হাসপাতালে দেখলাম যে খাওয়ার জন্য রাজি হয়েছে। তোর তাড়াহুড়া করে তো ঠিক হলো, কারণ একজনের সময় তুলে দিয়েছি, এক তো ব্যস্ততা দেখা করবে। গাছ দেখতে পেরিয়ে
তোর মাথা ঠিক আছে। সোমবার অপারেশন বুঝতে পারি আপনার ছুটি করে অন্য সেকশনে যে দেখলাম না নট বয় গিরে পানি কিভাবে জোর করতে দিলেন না পাঁচতলা মেডিসিন বিভাগ নার্স কিরও আর তাও 100-200 লিখে দেয় না অপারেশনের রুগী এক কোথায় দেয় যেহেতু আবার সমানে বের হইতেছে সমানে সমানে আবার সাদা এক মিনিট আগে ওটা 40 নম্বর বেড খালি গেছে এটা আবার খাইলে সমানে
আলাদা একটা নেই, ভর্তি হচ্ছে, শুনতেছি, যে ওই যে এলাকা ডাক্তারও দিকে বেশি করে রাস্তা সকল খালি হয়ে মিষ্টি লাগবে থাক গেলাম না কাটি বিকেলে কাস্টমারে দেওয়া হবে তাহলে পাও ধরে ভাবছা খাওয়াই নাকি দুজনে ঘুরতে গেলে আপনার বাবা বলছে লাই লাই করে নাইকে খুঁজে নাই যে একটা যে নাই আর বিয়েকে আজকে বিয়ে মানে দেওয়া যায় না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
পরে নার্সিং গেল আপনি তো ধরাই নি আর আরেক নার্সিং পেলাম যে বললেন কম বেশি মানে সব নার্সেরও ওয়ার্ক এক
আমি বাইরে যাবো আমি আর কি দিল্লি যাবো না সবচেয়ে বড় কথা হলো খাওয়া দাওয়া কিনে খাওয়াকে আমাদের বাড়ি থেকে বাইরে নিয়ে এসে হ্যাঁ
মালিক সকালে দেওয়া ছিল মালিক এখানে হাই টাইড নিয়ে বলে গেছে এসে তোর বলে আপনি ডিসাইড হয়েছে আপনি ডিসাইড হলে এটা অপারেশন করতে এই স্ক্যান সব করছে আলট্রা আলট্রা কয়েকটা নিচে নেই আচ্ছা ঠিক আছে আমাদের ডাক্তার এসে ঘুরে গেছে
মা, আমি ভুল করে ফেলেছি তোমাদের না জানিয়ে বিয়ে করে। আমাদের মাফ করে দাও রিফাত। আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে, তাই আমাকে একটু সুযোগ দেন মা। রিনি: আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কথা মেনে নিলাম মা। রিনি খাওয়া সেরে এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ এ লট ইভা আপু, তোমার জন্য এত হ্যাপি লাগছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না। মা রাজি হয়েছে বলে অনুষ্ঠান হবে, তারপরেও সব ক্রেডিট তোমার। এই যে মেয়ে, আমার জন্য কি একটু ধন্যবাদ রাখোনি মা? রিনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ মা। পাগলিনি, যাও নিজে খেতে বসো। খাওয়া দাওয়া শেষ, সব থালা বাসন রিনি ধুয়েছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বিছানায় শুয়ে ভাবতে আছি, হঠাৎ করে রিনির আচরণ পরিবর্তন হলো কেন? বেশ কিছুক্ষণ পরে মনে হলো মায়ের কথা। মা বলেছে, যে বউ তার সেবা যত্ন করবে, মন মতো হবে, তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দিবে। তাই রিনি ঘরের কাজ করতে চায়। তবে আমার দেখে ভালো লাগছে যে রিনি কাজ করতে চাইছে, পরিবারের সাথে মানিয়ে নিতে চায়। সকালে ফজরের নামাজ পড়ার পরে আমার ঘুম আসছে, তাই সকালের নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি। তখন শুনতে পাই রিনি ফোনে কারোর সাথে কথা বলে বাসার ঠিকানার খাবার অর্ডার দিচ্ছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতে ও কেমন যেন চমকে উঠল। আপু, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো যে? নামাজ পড়ার পরে ঘুম আসছিল না, তাই ভাবলাম নাস্তা রেডি করি। ও আচ্ছা, তুমি কি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছো? না মানে আর কি আপু। শোনো রিনি, তুমি আমাদের পরিবারের লোকজনদের আপন মনে করো। তুমি যে কাজগুলো করবে সেগুলোকে ভালোবেসে করবে, কোনো হিংসে দ্বন্দ্ব রাখবে না। তাহলে দেখবে তুমি খুব সহজে সব কিছু করতে পারবে। রিনি আর কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনেছি, তাই লজ্জা পেয়েছে। সকালের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুজনে মিলে রান্না করেছি। দুপুরে খাওয়ার পর মায়ের সাথে গল্প করা। বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরেছে। তারপর আমি, আবির, রিফাত, রিনি শপিং করতে গেলাম একটা দোকানে। খুব সুন্দর শাড়ি দেখে
আমার চোখ আটকে গেল। তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই শাড়িটার প্রাইস কত? লোকটা আমার দিকে ঘুরে তাকাতে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই চেনা মুখ, প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। নীল আগের মতো নেই, চেহারায় কষ্টের ছাপ। সারাদিন খাটাখাটি করলে তো চেহারা খারাপ হবে। আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না। আবির আমার কাছে এসে বলল, কি কোনো শাড়ি পছন্দ করেছো? চোখের পানি মুছে বললাম, না, অন্য দোকানে চলো। বিছানার উপর একটা প্যাকেট রাখা আছে, কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। তাহলে নতুন এই প্যাকেটটা কার? হয়তো রিনির হবে, ভুল করে আমার রুমে রেখে গিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়াই রুম থেকে বের হবার জন্য। ঠিক তখনই মিশমি কেঁদে ওঠে। আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি, তাই এখন আমাকে ছাড়তে চাইছে না, সেটা বুঝলাম। কোলে নিয়ে একটু দোলাতে মেয়ে শান্ত হলো। আমার সোনা মা কাঁদছে কেন? আজকে মা সময় দিতে পারেনি, তাই সরি সোনা। তোমার খিদে পেয়েছে তো? মা এখনই খাবার এনে দিচ্ছে। আমার কথা শুনে মিশমি হাসছে। আমার আর মিশমির হাসাহাসি দেখে ছোট মেয়ে তিশমি কেঁদে উঠল। দুজনের মধ্যে কারো ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না। বিছানায় বসিয়ে দুজনকে কোলে নিলাম। অমনি কান্না থেমে গেল। দুজনের খিদে পেয়েছে, দুধ গরম করে নিয়ে আসতে হবে। ওদের রুমে একা রাখা যাবে না, আবির ওয়াশরুমে আছে, তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে। মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করে ওদের খাইয়ে রুমে আসতে আবির বলল, আজকাল আমাকে কি ভুলে যাও? সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। বারে, ভুলে যাব কেন? আমার কাজ থাকে, সেগুলো সেরে তো আসবো। এত কি কাজ করো হ্যাঁ? সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না, বুঝলে? বুঝলাম, খুব সংসারী হয়েছো। হ্যাঁ, তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আমি একটু রিনির সাথে কথা বলে আসি। রাত হয়েছে, এখন আর কথা বলতে যেতে হবে না। যেতে হবে, ও হয়তো ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে, সেটা দেব। তুমি কি শিওর ওটা রিনির? না গো, ওটা তোমার জন্য আমি স্পেশালভাবে এনেছি। প্যাকেটটা খুলে দেখি দোকানে সেই শাড়িটি, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নীল ছিল, তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম। তবে আবির কীভাবে বুঝলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল? তোমাকে তো আমি বলিনি। নীল দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে, কিন্তু তুমি পুরনো স্মৃতিতে ফিরে ওখান থেকে চলে এসেছো। তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে, আর সেই কাজ হলো এটা। দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম, তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইস জিজ্ঞাসা করেছিলে। তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ। তুমি সত্যি খুব ভালো, জানি তোমার নতুন করে বলতে হবে না। ইস, কে বলেছে তুমি খুব পচা? হা হা। আচ্ছা বেশ, আমি পচা আর তুমি তো ভালো। তাহলে শাড়িটা বাসায় মেহমান আসবে, সেদিন পরবে। পরবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হলো। এই এক সপ্তাহে রিনি অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অহংকার নিয়ে থাকে না, সবার সাথে মিলেমিশে থাকে। বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করেছে। মায়ের বুদ্ধি আছে বটে, সম্পত্তির লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে দিল। আমার খুব ভালো লাগে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে। জীবন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে, তাই এত ভালো পরিবার পেয়েছি। আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে, আমি রিনিকে সাজিয়ে দিয়েছি, আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুচকে সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি, দেখতে একদম পরীর মতো লাগছে। সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে, এই বাড়িতে কেচ্ছা কেলেঙ্কারির অভাব নেই। এক ছেলে বউ মরার সাথে সাথে আরেকজনকে বিয়ে, আবার আরেক ছেলে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। হ্যাঁ, ঠিক বলেছেন, বড় বউ সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে, নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি? হয়তো তাই, আবার কে জানে কতদিন এই সংসার টিকে। আমি একটু তাদের দিকে এগিয়ে বললাম, এই যে আন্টি, আপনাদের বলছি, আপনারা ঠিক বলেছেন, আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছি,
নয়তো কেউ কি বিবাহিত ছেলেকে বিয়ে করে? আর হ্যাঁ, রিফাত যদি কাউকে না জানিয়ে বিয়ে করলে আপনাদের সমস্যা কি? আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, আমার সম্পত্তি কি জানেন? আমার 2 মেয়ে, ওদের জন্য আমার এই পরিবারে আসা। আমি কথাগুলো একটু জোরে জোরে বলেছি, আশেপাশের অনেকে শুনেছে। কেউ আমাকে দোষ দিতে পারেনি, কারণ আমি তাদের যোগ্য জবাব দিয়েছি। আবিরের সাথে বিয়ের পর থেকে আমার সাথে তেমন ছবি ছিল, কিন্তু আজকে অনেক ছবি তুলেছি। আজকে আমার খুব বেশি খুশির দিন, সারা জীবন এভাবে থাকতে চাই। এই ইবা শুনছো? হ্যাঁ বলো। তোমাকে খুব সুন্দর লেগেছে। তোমাকেও মনে হচ্ছিল তুমি নতুন বর। হ্যাঁ, আমি তোমার বর, ভালোবাসি। আমিও। কি বললে? আবার বলো তো। ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আমাকে আগলে রাখলো। শুরু হলো আমাদের পথ চলা। রাগ, অভিমান, ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার। অনেকটা সময় চলে গেল। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, রিনির ছেলে। তবে আরও একজন সদস্য আসবে, খবরটা এখনো কাউকে দেইনি। আজ আমাদের বিবাহ বার্ষিকী, 7 বছর পূর্ণ হলো। আর আজই সুখবর জেনেছি, কিন্তু মনে এই তো কিছুদিন আগেও মিশমি তিশমিকে কোলে নিয়েছি, ওদের সাথে খেলেছি। এখন ওরা কত বড় হয়েছে, সারাক্ষণ আমার সাথে লেগে থাকে। মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতে আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলল, এবার ঠিক আছে, বউ বউ লাগছে। একটা সুখবর আছে। বলো। মিশমি তিশমির সাথে খেলা করার জন্য একজন আসছে। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি খুব খুব খুশি হয়েছি। ভালোবাসি পাখি। আমিও। তবুও তোমায় ভালোবেসেছি। অতীত, ভুল, সব কিছু নতুন করে সম্ভব, কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না। সমাপ্ত।